নেপালে ভয়াবহ বন্যা ভূমিধসে নিহত বেড়ে 160, নিখোঁজ 5 শতাধিক হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, বাংলাদেশের সংহতি প্রকাশ। কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আজ। গণতান্ত্রিক সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কবি, বললেন রিজভী। বিকেলে বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন, সংসদীয় স্থায়ী কমিটি গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার, 6 গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা। এবং হাতিয়ার সরকারি দপ্তরে একাধিক পদ শূন্য থাকায় সেবাবঞ্চিত মানুষ। নাটোরের সিংড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ জনবল সংকট। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতে নেপালের ভয়াবহ ভূমিধসের খবর। নেপাল ও তিব্বত সীমান্তে আকস্মিক পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 160-এ পৌঁছেছে। এর মধ্যে নেপালে 157 এবং তিব্বতের 3 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া 28টি দেশের প্রায় 500 বিদেশি নাগরিক এবং নেপালের 113 জন এখনও নিখোঁজ রয়েছেন। ভারতের বিহারে পানি প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। নেপালের একটি সড়কের সিসিটিভি ফুটেজের চিত্র। ঘটনাটি বুধবারের। মুহূর্তের মধ্যেই উধাও পুরো একটি ভবন। হঠাৎ করে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে পাহাড়ি ঢল এসে শত শত ঘরবাড়ি এক মুহূর্তের মধ্যেই ভাসিয়ে নিয়ে যায়। এছাড়া সীমান্তবর্তী ওই অঞ্চলটিতে কিছু প্রকল্পের কাজও চলছিল, সেগুলোও এই ভয়াবহ বন্যায় ভেসে গেছে। স্থানীয় সময় সকালে এলাকাটিতে ভূমিকম্প আঘাত হানে। পরবর্তী সময়ে ভূকম্পনের ফলে সৃষ্ট হিমবাহ ধস থেকেই এই ভয়াবহ পাহাড়ি ঢলের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নেপালের পাশাপাশি চীন অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উভয় দেশ যৌথভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। নেপালের পুলিশ সদস্য, সেনা সদস্য, স্থানীয় কাস্টমস ও ইমিগ্রেশনের একাধিক কর্মকর্তাও নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযানে 14টি হেলিকপ্টার এবং উদ্ধারকারীদের মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন জেলায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ভোতেকেশী, ত্রিশুলী ও নারায়ণী নদীর তীর থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ মর্মাহত। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রস্তুত রয়েছে ঢাকা। বাংলা সাহিত্যের বিদ্রোহী কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস আজ। 1383 বঙ্গাব্দের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর ও কাব্যের এই মহাপুরুষ। মহাপ্রয়াণের 5 দশক পার হলেও সাম্য, মানবিকতা এবং শোষণের বিরুদ্ধে প্রতিটি সংগ্রামে নজরুল আজও মানুষকে পথ দেখান। জাতীয় কবির জীবনী, সৃষ্টিকর্ম নিয়ে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ভাদ্রের 12 তারিখ, স্মৃতির পাতায় ফিরে আসে এক বিষাদময় অধ্যায়। অনাচার, বৈষম্য আর ব্রিটিশ শোষণের বিরুদ্ধে যিনি কলমকে বানিয়েছিলেন ধারালো অস্ত্র, সেই বিদ্রোহী কণ্ঠ থেমে গিয়েছিল 1383 বঙ্গাব্দে।
1306 বঙ্গাব্দে 11 জ্যৈষ্ঠ বর্ধমানে চুরুলিয়া গ্রামে জন্ম নেয়া দুঃখ মিয়ার নিত্যসঙ্গী ছিল দারিদ্র্য। লেটো গানের দল থেকে রুটির দোকান, কঠিন জীবনের পথ পেরিয়েও থামেনি তার সৃষ্টিশীলতা। 1922 সালে প্রকাশিত বিদ্রোহী কবিতা নাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ শাসনের ভিত। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বিপ্লবের পাশাপাশি নজরুল ছিলেন সুরের এক মহাসমুদ্র। কবিতা, উপন্যাস কিংবা প্রবন্ধ সবখানেই তিনি অনন্য। প্রায় 4000 গান রচনা ও সুরারোপ করে সৃষ্টি করেন নজরুল গীতির স্বতন্ত্র ধারা। শ্যামা সঙ্গীত আর ইসলামী গজলের অপূর্ব সৃষ্টিতে স্থাপন করেন অসাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতির কালজয়ী দৃষ্টান্ত। আল্লাহকে যে পাইতে চায়। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে হারান বাকশক্তি। স্তব্ধ হয়ে যায় তার 23 বছরের সংক্ষিপ্ত অথচ বর্ণাঢ্য সাহিত্য সাধনা। স্বাধীনতার পর 1972 সালে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। দেয়া হয় বাংলাদেশের নাগরিকত্ব, ধানমন্ডিতে রাষ্ট্রীয় আবাসন, 21 পদক এবং সম্মানসূচক ডিলিট ডিগ্রি। 1383 বঙ্গাব্দে এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এবং প্রেম ও দ্রোহের প্রতিটি উচ্চারণে তিনি আজও প্রাসঙ্গিক। মিশাল বিন আনোয়ার, মোহনা সংবাদ। বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল করতে ষড়যন্ত্র হলে তার বিরুদ্ধে দ্রোহের আগুনের প্রধান উৎস হবে কবি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, অবিচার ও অনাচারের বিরুদ্ধে নজরুলের লেখনী ছিল চপেটাঘাতের মতো। ঔপনিবেশিক রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার প্রথম সুরও ধ্বনিত হয়েছিল তার লেখনীতে। তিনি একটি যুগের অবসান ঘটিয়েছিলেন, যুগান্তরের কবি কাজী নজরুল ইসলাম। শুধু সামাজিক অন্যায় অবিচার নয়, রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ঔপনিবেশিক শক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে তিনি এই উপমহাদেশের স্বাধীনতার প্রথম সুর ধ্বনিত হয়েছিল, নতুন বাণী, বিপ্লবের বাণী প্রচার করেছিলেন কাজী নজরুল ইসলাম। আজ বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বিকেলে 3টায় শুরু হবে সংসদ অধিবেশনের কার্যক্রম। সেখানে সংসদীয় কমিটিগুলো গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। তৃতীয় অধিবেশনের ব্যাপ্তি 5 থেকে 10 দিন হতে পারে উল্লেখ করে চিফ হুইপ বলেন, প্রয়োজন হলে কয়েকদিন বাড়ানো হবে। তৃতীয় অধিবেশনে প্রায় 6টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উল্লেখযোগ্য। গত 6 মাসে অপরাধ করে কেউই ছাড় পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল, তবে এখন তাদের মনোবল ফিরেছে। রাতারাতি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সরকার সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে কাজ করছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। আমাদের চলাচল, আমাদের আচার আচরণ প্রত্যেকটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা প্রয়োজন, যাকে অনুসরণ করা দরকার, তিনি হলেন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। সরকারের একের পর এক ব্যর্থতায় জাতি অনেকগুলো সংকটে পড়েছে বলে দাবি করেছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে এক বৈঠক শেষে এ দাবি করেন তিনি। আগামী 30 আগস্ট গুম দিবসে শাহবাগ থেকে সংসদ ভবনে পদযাত্রার ঘোষণাও দেন আজাদ। অকার্যকর সংসদ থেকে জনগণ মুক্তি চায় বলেও উল্লেখ করেন তিনি। এই সরকার দেশটাকে একটা বিভিন্নভাবে অকার্যকর সংসদ, অকার্যকর রাষ্ট্র অতীতও হয়েছে,
সেই পথেই যে আবার পথ চলা শুরু করেছে। গম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হবে শাহবাগ থেকে। সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে 9 জন শ্রমিকের মরদেহ আজ দেশে পৌঁছাবে। বিকাল 4টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শনাক্ত হওয়া 9 জনের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। প্রিয়জনের নিথর দেহ শেষবারের মতো দেখতে অপেক্ষার প্রহর গুনছেন শোকাহত স্বজনেরা। বাকি 7 জনের ডিএনএ ম্যাচিং সম্পন্ন হলেই দ্রুত তাদের মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন। নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক পদ শূন্য থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকটে দ্বীপবাসীর মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা। ফিরোজ উদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার প্রশাসনিক শূন্যতা দীর্ঘদিনের দৃশ্যমান বাস্তবতা। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে বছরের পর বছর পদশূন্যতায় স্থবির পুরো দ্বীপের সেবা খাত। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদ ফাঁকা 1 যুগ ধরে। দপ্তরের 5 পদের মধ্যে খালি 4টি। এছাড়া যুব উন্নয়ন, প্রাণী সম্পদ, মৎস্য, নির্বাচন অফিসের মতো গুরুত্বপূর্ণ পদে নেই স্থায়ী কর্মকর্তা। প্রয়োজনীয় সেবা পেতেও পাওয়া যাচ্ছে না কর্মকর্তাদের। এতে নষ্ট হচ্ছে সময় ও অর্থ। সমাজসেবা আছে, তারপরে মৎস্য আছে, আরো গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয়ের মধ্যে সরকারি দায়িত্ব না থাকার কারণে আমরা মারাত্মক জটিলতার মধ্যে আছি। 5টি পদের মধ্যে মাত্র 1 জন ট্রেড প্রশিক্ষক, তার মাধ্যমে আসলে যথাযথভাবে এই কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। শিক্ষা খাতের চিত্র একই। হাতিয়া দ্বীপ সরকারি কলেজে নেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। উপজেলার একমাত্র সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়েও ফাঁকা প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের পদ। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। 3 শিক্ষক দিয়ে কি কখনো কোনো স্কুল চলে? 27 জন শিক্ষক থাকার প্রয়োজন, কিন্তু তার সত্ত্বেও 3 জন শিক্ষক আছে, যার কারণে আমাদের শ্রেণী কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। এর থেকে মাইনে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কমার্স নিতে চেয়েও কমার্স নিতে পারেন না, কারণ আমাদের কমার্সের কোনো শিক্ষক নেই। আমাদের স্কুলে শিক্ষকরাই নেই, এর ফলে আমরা সিলেবাসটা শেষ করতে পারছি না। সবচেয়ে নাজুক অবস্থা স্বাস্থ্যসেবায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই গাইনি বিশেষজ্ঞ ও জেনারেল সার্জন। প্রসূতি ও জটিল রোগীদের নিয়ে ছুটতে হচ্ছে জেলা সদর কিংবা চট্টগ্রামে। এতে চিকিৎসা না পেয়ে ঝুঁকিতে পড়ছেন রোগী। হাসপাতালে একদম গাইনি ডাক্তার না। দ্রুত উপযুক্ত ও পর্যাপ্ত জনবল নিয়োগের কথা জানালেন জেলা প্রশাসক। মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনব যাতে দ্রুততম সময়ে হাতিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে উপযুক্ত এবং পর্যাপ্ত জনবল প্রদান করা হয়। শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দিয়ে দ্বীপবাসীর মৌলিক সেবা নিশ্চিত করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। এর ফলে চলনবিল এলাকার 5 লক্ষাধিক মানুষ জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালে বিভিন্ন আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ও ব্যবস্থা থাকলেও বিশেষজ্ঞ ও টেকনিশিয়ান না থাকায় তা কোনো কাজে আসছে না। রোগীদের সেবা নিতে যেতে হয় নাটোর কিংবা রাজশাহীতে। এতে করে ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি অর্থ। ইমরান আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2010 সালে 50 শয্যায় উন্নীত করা হলেও সেই অনুযায়ী বৃদ্ধি পায়নি জনবল। বর্তমানে 46 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন 25 জন। তৃতীয় শ্রেণীর শূন্য পদ 39টি এবং চতুর্থ শ্রেণীর 17টি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় হাসপাতালের সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সীমিত জনবল নিয়ে বিপুল রোগীর চাপ সামাল দিতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অধিকাংশ সময় বেডে জায়গা না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। হাসপাতালটি 100 শয্যায় উন্নীতের দাবি জানান স্থানীয়রা। প্রচুর রোগীর ভিড় থাকার কারণে দেখেছি বেড ছাড়া ফ্লোরে অনেক রোগীরা শুয়ে আছে। জ্বরের বাচ্চা, শরীরে ব্যথা, ওরা মেঝেতে শুতে পারতেছে না, এজন্য অনেকগুলো বেডের দরকার। সরকারকে বিশেষভাবে অনুরোধ করব
খুব তাড়াতাড়ি যেন আমাদের এই সিংড়া উপজেলাটা একটি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করে দেয়। জনবল সংকটের কথা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানায় কর্তৃপক্ষ। আমাদের জনবলের সংকট তো আছেই, যেমন আমাদের ডাক্তারদের পদ আছে 46টা এবং সেখানে পূরণ আছে 26টা, প্রায় 21টা পদ ফাঁকা, এবং এই ফাঁকা পদের মধ্যে আবার 5 জন অন্যত্র পেশনে কর্মরত, এবং তৃতীয় শ্রেণীর যে পদ সেখানে প্রায় 109টা পদ, এবং আমাদের এখানে প্রায় অনেকগুলো পদ ফাঁকা, এবং চতুর্থ শ্রেণীতে প্রায় 17টা পদ ফাঁকা। এবং এখানে পেশেন্টের যে চাপ, এই হাসপাতালকে অবিলম্বে আমাদের 101 শয্যায় উন্নীত করলে সিংড়ার জনগণ সঠিক স্বাস্থ্যসেবা পাবে। দ্রুত সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বন্যা নয়, সামান্য বৃষ্টিতেই বছরের অর্ধেকটা সময় পানিতে তলিয়ে থাকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাজার হাজার একর ফসলি জমি। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দিন পার করেন বামনডাঙ্গা ইউনিয়নের হাজারো বাসিন্দা। এমনকি পানিতে নিমজ্জিত থাকার কারণে এর দুটি গ্রামে ছেলে মেয়ের বিয়ে নিয়েও সমস্যায় পড়তে হয়। ওমর ফারুকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। দেখে মনে হবে যেন বন্যায় তলিয়ে গেছে কোনো গ্রাম, কিন্তু বন্যা নয়, বৃষ্টির পানিতেই জলাবদ্ধতার এ চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের লুসনি ও কুটিরচর এলাকার। প্রায় 25 বছর ধরে শুধু বৃষ্টির পানিতেই বছরের প্রায় অর্ধেকটা সময় তলিয়ে থাকে এই এলাকার হাজার হাজার একর ফসলি জমি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দুই গ্রামে বৃষ্টির পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে ইরি মৌসুমে এক ফসলি চাষাবাদ হলেও আমন কিংবা অন্যান্য ফসল চাষাবাদ করতে না পারায় ক্ষতির মুখে পড়েন কৃষকরা। জলাবদ্ধতায় পানিবন্দী দুই গ্রামের হাজারো পরিবারের ভোগান্তি যেন নিত্য সঙ্গী। ধান গাইলে ধান ওই পানি মনে করে ধান খেয়ে ফেলায়, পানি বেড়ার মতন কোনো ব্যবস্থা নেই, পানি ব্যবস্থা করা হবে বেড়ার জন্য। পানি জলাশয় থাকার কারণে আমাদের আবাদ কিছু হয় না, আমরা দিন মজুরি করে যে আশেপাশে খাবো তাও খেতে পারি না। ধান লাগাইছি, ধান সবগুলো পয়সা গেছে পানির জন্য। আমাদের এখানে দ্রুত ড্রেনের ব্যবস্থা চাই, ড্রেনটা আমাদের এখানে তাড়াতাড়ি দেন। এখানেই শেষ নয়, জলাবদ্ধতার কারণে এলাকার যুবক যুবতীদের সাথে বিয়ে দিতে রাজি হন না আশেপাশের এলাকার মানুষ। ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে পাঠাইতে পারি না, সুশিক্ষা শিক্ষিত করতে পারি না যোগাযোগ না থাকার কারণে। যদিও কষ্ট করে দুই একজন ছেলে মেয়েদেরকে বাইরে রেখে সুশিক্ষা শিক্ষিত করা হয়েছে, ভালো ফ্যামিলি আমাদের সাথে আত্মীয় করতে চায় না, বাইরের মানুষ আমাদের এখানে ঢুকতে চায় না, রাস্তাঘাট তলিয়ে থাকে, এই কারণে আমরা বাচ্চা কাচ্চা কোথাও বিয়ে দিতে পারি না। পানি নিষ্কাশনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা স্থানীয় প্রশাসন এবং লোকাল যে প্রশাসন রয়েছে তাদের সাথে আলোচনা করে কৃষকদের সুবিধার স্বার্থে আমরা যদি সেখানে সেচের মাধ্যমে যদি পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করি তাহলে সেই এলাকার লোকজন উপকৃত হবে। আমি শুনেছি এবং আমি ওই ঘটনার স্পটে আপনার পরিদর্শনে যাওয়ার পরে তাদের দেখে এবং পানি নিষ্কাশনে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। শুধু আশ্বাস নয়, জলাবদ্ধতা নিরসনে দ্রুতই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান স্থানীয়রা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ভোর 5:30টায় মহানগরীর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দেউলিয়াবাড়িতে ঝুটের গোডাউনে লাগা আগুন মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, কাজ চলমান রয়েছে। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাট হাটে জমে উঠেছে পচা আমের বেচাকেনা। অভিযোগ উঠেছে, খাবার অনুপযোগী এসব আম কিনে নিজের কারখানায় পাল্প তৈরি করছেন স্থানীয় এক ব্যবসায়ী, আর সে পাল্প কিনে নিচ্ছে দেশের নামি দামি ম্যাঙ্গো জুস প্রস্তুতকারক কোম্পানিগুলো। নিয়মনীতির তোয়াক্কা না করে এই অপকর্ম চলতে থাকলেও দেখার যেন কেউ নেই। এজন্য স্থানীয় প্রশাসনের গাফিলতি আর উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। শহীদুল ইসলামের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন।
মৌসুমের শেষ দিকেও জমজমাট কেনাবেচা দেশের সবচেয়ে বড় আম বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। বাজারের অর্ধশতাধিক আড়তে মন প্রতি ১.৫ থেকে ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে আরশিনা জাতের আম। আবার একই জায়গায় একই জাতের আম মিলছে ১ থেকে ১৫০ টাকা মন দরেও। নামমাত্র দামে পচাগলা খাবার অনুপযোগী এইসব নষ্ট আম কিনে স্থানীয় পাল্প প্রস্তুতকারক কোম্পানিতে সরবরাহ করছেন আড়তদাররা। আম চাষি ও আড়তদাররা জানান, অতিবৃষ্টির প্রভাবে চলতি বছর আরশিনা আমের ব্যাপক ক্ষতি হয়েছে। খাবার অনুপযোগী হওয়ায় এগুলো কিনছেন না সাধারণ ক্রেতারা। এই সুযোগে এইসব আম কিনে চাপাই অ্যাগ্রো প্রোডাক্ট নামের একটি পাল্প প্রস্তুতকারক প্রতিষ্ঠানে সরবরাহ করছেন আড়তদাররা। ১০০ টাকা মন লিছে, এটা আপনার ওই যে ম্যাঙ্গো জুসে নিয়ে যাচ্ছে। ফাটা পাইকে গাছ থেকে পড়ে যায়, যে আমটা ফাটে যায়, ওই বাদুর খাক্কা ওই আমগালা ওই কোম্পানি যায়। পোকা হয় না বা ডিম হয়ে করতে পারে না, ওই জায়গাতে জুস করা যায় কিন্তু আপনার কেটে খাওয়া যাবে না। ম্যাঙ্গো জুস তৈরির মূল উপাদান হিসেবে দেশের নামি দামি কোম্পানিগুলোই এই পাল্প কিনে নিচ্ছেন বলেও অভিযোগ স্থানীয়দের। পচা আমকে পাল্প হিসাবে ব্যবহার করে আমাদের আমের পক্ষান্তরে আমাদের আমেরই দুর্নাম লাগাচ্ছে। এ ধরনের আম যদি জুস হিসাবে ব্যবহার হয় তাহলে এটা অবশ্যই মানবদেহে একটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে। উল্লেখিত ফ্যাক্টরিতে গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। এমন পচা গলে যাওয়া আম দিয়ে পাল্প তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি করেন সচেতন নাগরিকরা। যে নিরাপদ খাদ্য যে অধিদপ্তর আছে তারা এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে হবে কি আমাদের যেমন পাবলিক হেলথের একটা ইস্যু আছে সেটা যাবে না। বিজ্ঞাপনে বলে যে সেরা বাছাই করা আম, আসলে বাছাই করা, কিন্তু বাছাই করা কোনটা ভোক্তাকে বুঝতে হবে। তবে পচা আমের নষ্ট অংশ কেটে ফেলে পাল্প তৈরি হয় বলে দাবি ফ্যাক্টরি মালিকের। আমি প্রোডাকশন করেছি, আমার প্রোডাকশন তো আছে ওখানে, ওই আম দিয়ে তো আমার প্রোডাকশন হবে, আমার প্রসেসিং তো বলে দিলাম, যেমন এইভাবে বাছাই করে বাতিল করে দিই। এইদিকে পচা আমের পাল্প জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মত দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই কর্মকর্তা। ধরনের আম আসলে কোনোভাবেই স্বাস্থ্যসম্মত না এবং নিরাপদ খাদ্য আইনে এই ধরনের যদি আম ব্যবহার করে পাল্প তৈরি করা হয় সেটা একটি শাস্তিযোগ্য অপরাধ। এই প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এটার নজরদারি শুরু করব, একই সাথে আমরা ভোক্তা অধিকার সহ সব ডিপার্টমেন্টকে, এটা যারা অন্য ডিপার্টমেন্ট রয়েছে এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে আমরা অভিযানের চেষ্টা করব এবং অভিযান করব ইনশাল্লাহ। চলতি মৌসুমে জেলার ৩৭,৪৮৭ হেক্টর জমিতে কম বেশি ৫.৫ লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের সদরপুরে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও দুরূদ শরীফ পাঠের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। মোংলা সরকারি কলেজ চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। অস্ত্র, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার গ্রামগঞ্জের মানুষদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণা করেছে বিজিবি। নোয়াখালীর হাতিয়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৩১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে। ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারৈহাটি, পশ্চিমপাড়া ও চকপাড়া এলাকার বিল দখল ও মৎস্য চাষী প্রকৌশলী পলাশীর উপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে প্রধান শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বগুড়া সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজ প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও পুরাতন কমিটির দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা হয়েছে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে জামালপুর সরকারি জাহেদা শফির মহিলা কলেজ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে। দিনাজপুরের কাঞ্চন ব্রিজ সংলগ্ন নতুনপাড়া ও বালুয়াডাঙ্গা মসজিদ মাঠে খুদে খেলোয়াড়দের নতুন ফুটবল উপহার দেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন। জয়পুরহাট হিলি পাকা রাস্তা উন্নীতকরণে জেলা প্রশাসন কর্তৃক ভূমি অধিগ্রহণে বাজারের চেয়ে কম মূল্য নির্ধারণ করার প্রতিবাদ ও জমির ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশকে গুড়িয়ে দিয়ে প্রথমবারের মতো টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ম্যাকাইয়ে বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজে শেষ ম্যাচে 2 ইনিংস মিলিয়ে মোট 10 উইকেট নেন স্টার্ক, যার 6টি প্রথম ইনিংসে। এতেই সিংহাসন হারিয়েছেন জসপ্রীত বুমরাহ। 2024 সালের ফেব্রুয়ারিতে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা ভারতের এ পেসার গত 2 বছরের বেশিরভাগ সময়ে আসনটি ধরে রেখেছিলেন। নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি নেমে গেছেন 3-এ। ম্যাকাইয়ে 7 উইকেট নিয়ে 17 ধাপ লাফিয়ে 57তম স্থানে উঠে এসেছেন পেসার শরীফুল ইসলাম। ফুটবল। ঘরের মাঠে নতুন মৌসুমের প্রথম লা লিগা ম্যাচে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিকে সোসিয়েদাদকে 4-1 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের 40 মিনিটে ভালভার্দের দারুণ অ্যাসিস্টে এমবাপ্পের গোলে লিড পায় রিয়াল, কিন্তু 4 মিনিট পরই ডিফেন্ডার কারেরাসের ভুলে গোল শোধ দেয় সোসিয়েদাদ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। সেখানে এমবাপ্পে হ্যাট্রিক পূর্ণ করার পাশাপাশি 1 গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এদিকে ইএফএল কাপে বড় জয় পেয়েছে টটেনহ্যাম। ঘরের মাঠে চার্লটনকে 5-1 গোলে হারিয়েছে স্পার্সরা। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আবার একবার। নেপালে ভয়াবহ বন্যা ভূমিধসে নিহত বেড়ে 160, নিখোঁজ 5 শতাধিক। হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, বাংলাদেশের সংহতি প্রকাশ। কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আজ। গণতান্ত্রিক সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কবি, বললেন রিজভী। বিকেলে বসছে জাতীয় সংসদের 3য় অধিবেশন। সংসদীয় স্থায়ী কমিটি গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার। 6 গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা। এবং হাতিয়ার সরকারি দপ্তরে একাধিক পদ শূন্য থাকায় সেবাবঞ্চিত মানুষ। নাটোরের সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ জনবল সংকট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।